Yes, sir, in the month. হ্যালো, কি অবস্থা সবার? আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি অবস্থা সবার? সবাই সুস্থ আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? স্যার, আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের নিট পরীক্ষা কেমন হলো সবার? আমি তো ভালোই পরীক্ষা দিতে দেখলাম। স্যার মোটামুটি ভালো হয়েছে স্যার। এভারেজ ভালোই দেখলাম। কতজন জয়েন করছে? 23 না? স্যার 24, 23 হবে স্যার। আপনার দুইটাই। আমি দুইটাতে আসছি। জি স্যার। বাকিরা কি জয়েন করবে? ক্লাস তো অনেকজন। আমি পরীক্ষা নিতে গেলে মানে বুঝি যে অ্যাকচুয়ালি ক্লাস নাম্বার, স্টুডেন্ট নাম্বার কত। মানে ক্লাস করে না সারা সপ্তাহে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় অনেক সবাই চলে আসে। কলোনিয়াল, এটা হচ্ছে কলোনিয়াল অ্যাপ্রোচ নাকি? সবাই ওই রকমই এক ধরনের। হ্যাঁ, স্যার আমার রেজাল্টটা একটু বলে দিলে ভালো হয় স্যার। রেজাল্ট আমি দেখি আজকে রিলিজ করে দিব, তোমাদের মেইলে চলে যাবে রেজাল্ট। ঠিক আছে, মিড টার্মে রেজাল্ট মেইলে চলে আসবে। মিড টার্মের রেজাল্ট ঠিক আছে, তোমাদের মেইলে চলে যাবে সবার রেজাল্ট। ওকে ওকে স্যার। তাহলে কতজন? স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার।
হ্যাঁ বলো। স্যার আমি টেক্সটাইল ডিপার্টমেন্টের সিআর, আমি তো আমাদের ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আর কি, ওনার বোনের বিয়ে ছিল এক্সামের দিন, তো ওই জন্য উনি এক্সাম দিতে পারেন। এখন ওনার কি কোনো কিছু করা যাবে কিনা, উনি আর কি বলছিল ও আপনাকে একটু বলার। ও তো আমাকে আগে ইনফর্ম করা উচিত ছিল নাকি, পরীক্ষা যেহেতু দিতে পারবে না, শুড বি ইনফর্ম বিফোর এক্সাম। ওকে, ওকে আমাকে একটা মেইল করতে বলো, ঠিক আছে? আচ্ছা স্যার। মেইলে একটা, মানে অ্যাটেন্ড করতে পারে নাই কোনো একটা কারণ বললে আমাকে মেইল করতে বলো। I will look at it. ওকে স্যার। ঠিক আছে, আর কারো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা ফাইনালের জন্য পড়া শুরু করি। হ্যাঁ, তোমাদের ফাইনাল Sir, এক্সাম। বলো। sir, do you tell us today marks of midterm exam? I have already told your midterm number will be gone through your mail you have provided in the exam. Okay, I will just need to release the exam number. Okay, then you will get it automatically in your mail. Understand? Okay, sir. Thank you. Okay. So I want to mention one thing that most of you copied a big portion. Okay, that I have seen today. There are some broad question, right? Theoretical question ছিল, যেখানে আমি প্রচুর কপি পাইছি, প্লাগারিজম দিয়ে চেক করছি, প্রচুর কপি, নেট থেকে কপি ডাইরেক্ট বসাই দিচ্ছি, 100% প্লাগারিজম। তো সেই সব মার্ক, সেই সব জায়গায় অনেকে জিরো পাইছো। তো আমি সেখানে বলে দিছিলাম যে প্লাগারিজম যদি আমি চেক করে কোনো কপি পাই, আমি এটাতে জিরো দিব, এবং যাদেরটা কপি পাই নাই শুধুমাত্র তাদেরটা আমি এভুলেট করছি। বুঝা গেছে আমার কথা? তাদেরটা আমি এভুলেট করে তাদেরটা আমি মার্কিং করছি, আদারওয়াইজ জি স্যার, বুঝতে পারছি। সবাই জিরো পাইছে। এবং জিরোর নাম্বার হচ্ছে অনেক, মোটামুটি অনেকেই কপি করছো নেট থেকে। ওকে, তো এটা বাদে বাকি যে অবজেক্টিভ মার্ক ছিল সেগুলা যে যা দিছো সেইভাবেই মার্কিং হয়েছে। ওকে, আমার কথা বুঝে গেছে? এবং অনেকগুলো ইউনিকও পাইছি, সেটা ভালো লাগছে আমার কাছে দেখা, যে একদম মানে নিজে লেখছে। যে টপিক কোশ্চেনটা ছিল মনে হয় এরকম যে আম, বিদ্যুৎ বা ইলেকট্রিক কারেন্ট আর হচ্ছে ম্যাগনেটিজম, এই দুইটা হচ্ছে কি অনেকটা রিলেটেড। পরে তো আমরা ক্লাস তো আমরা করাইছি এবং বলছিলাম যে এটা কিভাবে রিলেটেড, সেটা শুধু ব্যাখ্যা করতে চেয়েছি। তো এটা দুইটা তিনটা চারটা লাইনে লিখলে আই থিংক ইট ওয়াজ এনাফ। ওকে, আচ্ছা যাই হোক, আমরা আজকে ফাইনালের লেকচার শুরু করব। ফাইনাল আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স, আমি হচ্ছে আমাদের অনেক টাইম আছে। হ্যাঁ, আমাদের অলমোস্ট আমরা আজকে সহ আমরা 5টা ক্লাস পাওয়ার কথা, 5টা শুক্রবার বিফোর ইয়ার ফাইনাল এক্সাম। ওকে, তো ইউজুয়ালি এটা 2টা উইক হয়, কারণ আমি সবসময় দেখছি যে তোমাদের মিডের পর হচ্ছে 2টা সপ্তাহ পাওয়া যায় পড়ানো, বাট এবার দেখলাম যে বড় একটা গ্যাপ। তোমাদের মনে হয় 17 তারিখ এক্সাম, নাকি তোমরা কেউ জানো এরকম কিছু? না স্যার, না, আমরা স্যার। যতদূর জানি ডিসেম্বরে হবে এবং শেষের দিকে হবে, এতটুকু জানি, বাট কবে হবে ওইরকম জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা অ্যাপ্রক্সিমেটলি ডেট হচ্ছে 17 ডিসেম্বর। ওকে, তো মোটামুটি 5টা ক্লাস আমরা পাবো। তো আমরা হারি, মানে তাড়াহুড়া নাই, আমরা আস্তে আস্তে যাই। Sir, which time is final exam? হোয়াট? Which time is final exam, sir? You talking a final exam, right? It is not sure yet, but the approximate date is 17 December. It will start from then. Okay, Okay. so we will get around 5 Friday. Okay, so 5 class. So I think there is no reason to be hurried. We'll just go through our normal speed. Okay, everyone understand? Okay, sir. So Yes, sir. 5. Okay, let us start. So let's start. Okay,
welcome 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 to nuclear physics. So physics এর অনেকগুলা যদি বলি অনেকগুলা ব্রাঞ্চ আছে। So একটা ব্রাঞ্চের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। সো আমরা বেসিক্যালি আমাদের এই ফিজিক্স 2 তে দেখো ফার্স্টে আমরা ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে আলোচনা করছিলাম, তারপর ইলেকট্রিক্যাল কারেন্ট নিয়ে আলোচনা করছি, তারপর হচ্ছে ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করছি এবং ইলেকট্রোম্যাগনেটিক জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়াও ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক বা ম্যাগনেটিক এই সব জিনিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক যে পার্ট গুলো আছে সেগুলার থেকেও আলাদা। কিভাবে আলাদা? কারণ নিউক্লিয়ার ফিজিক্স একদম বেসিক নিউক্লিয়াস। আমরা কি জানি প্রত্যেকটা পরমাণুর একদম মিডলে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এটা একটা পজিটিভ চার্জ যুক্ত। ওকে, পজিটিভ চার্জ যুক্ত কেন বলা হয়? কারণ এখানে বেসিক্যালি থাকে প্রোটন এবং নিউট্রন। সো নিউট্রন হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, এর কোনো চার্জ নাই। সো প্রোটনের চার্জটাই হচ্ছে এখানে মেজর হিসাবে আছে। হ্যালো, কি হলো? এটা গেল নাকি? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা আমাদের তো আসলে এনার্জি দরকার, ঠিক না? প্রচুর পরিমাণে এনার্জি দরকার। এই যে বিদ্যুৎ আমরা যে পাচ্ছি, হ্যাঁ, বা আমরা যে তাপ কি হয় একটু পরে পরে। ঠিক আছে, তো এই যে আমাদের যে বিদ্যুতের বা আমাদের যে আলো বা হিট, হ্যাঁ, এইসব জিনিসগুলা কি প্রত্যেকটা হচ্ছে এনার্জির একটা রূপান্তর, ঠিক না? আমরা কি পড়ছিলাম? এনার্জি কনজারভেটিভ। শক্তিকে কি শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। তো এই যে আমাদের যে বিদ্যুৎ বা আমরা হিট, হ্যাঁ, এগুলা যে আমরা রেগুলার লাইফ ইউজ করি, তো এমন কিছু কিছু এনার্জি আছে যেগুলা আমরা ইউজুয়ালি ইউজ করি না। যেমন নিউক্লিয়ার এনার্জি, এটা মানে একদম বেসিক থেকে আমরা এটাকে ইউজ করতে পারি না। আমরা কি করি? এই এনার্জিটাকে কনভার্ট করে আমাদের যে প্রয়োজনীয় এনার্জি আছে এই এনার্জি গুলোতে আমরা নিয়ে আসি, হ্যাঁ, এই ফর্ম গুলোতে নিয়ে আসি এবং তখন আমরা এই এনার্জিকে ইউজ করতে পারি। সো এই ইউজ করার জন্য আমাদের এই এনার্জির একদম বেসিকে যাইতে হবে এবং নিউক্লিয়ার নিয়ে পড়ালেখা করতে হবে। ওকে, এবং বর্তমানে আমাদের নিউক্লিয়ার নিয়ে বাংলাদেশে প্রচুর কাজ হচ্ছে। একটা ইম্পর্টেন্ট এবং কি বলে মানে দেখা যায় সেরকম একটা কাজ হচ্ছে আমাদের কোথায়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, ঠিক না? বাংলাদেশে ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় হচ্ছে জানো সবাই? কোথায় হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? খুলনার দিয়ে স্যার রূপপুরে। রূপপুর স্যার। হ্যাঁ, রূপপুর পারমাণবিক কেন্দ্র। এটা অ্যাকচুয়ালি পড়ছে হচ্ছে পাবনার ঈশ্বরদীতে, ঠিক আছে, পাবনার ঈশ্বরদীতে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা মাইল ফলক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কনভার্ট হয়ে যাওয়া, ঠিক আছে। এটার ইম্পর্টেন্ট অনেকগুলো দিক আছে। ফার্স্ট একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে বা একটা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে আমরা আস্তে আস্তে কোল বেসড, হ্যাঁ, কোল বেসড পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা নিউক্লিয়ার বেসড পাওয়ার প্ল্যান্টে চলে আসবো। কোল বেসড পাওয়ার প্ল্যান্ট কি? যেগুলো হচ্ছে আমাদের কয়লা ভিত্তিক তাপ কেন্দ্র। হ্যাঁ, আমাদের যখন আমরা কি বলা হয় ইলেকট্রিসিটি জেনারেট করি, আমাদের পানিকে বাষ্পতে পরিণত করতে হয়, প্রচুর পরিমাণে পানিকে স্টিমে পরিণত করতে হয়, ঠিক আছে। তো এই বাষ্পকে পরিণত করতে হলে যে পরিমাণ হিটটা দরকার হয় সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন উপায়ে আমরা নিয়ে আসি। কোনটাতে হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস থেকে আমরা ওই কি বলা হয় স্টিম যে বয়লার আছে ওই বয়লারকে আমরা তাপ দিই। কোনটাতে হচ্ছে আমরা কয়লাকে পুরাই, আর কোনটাতে আমরা এই যে নিউক্লিয়ার যে শক্তিটা সেটাকে আমরা ইউজ করে এই পানিটাকে হিট দিই এবং হিট দিলে কি হয়? এটা স্টিম তৈরি করে, পানি থেকে স্টিম তৈরি করে, ঠিক আছে। তো এই স্টিমটাই পরবর্তীতে আমরা আমাদের যে টারবাইন আছে বিভিন্ন প্রেসার এবং
টেম্পারেচার কন্ট্রোল করে ওই টারবাইনের মধ্যে দিয়ে আমরা পাস করলে টারবাইনটা যখন ঘুরে তখন এটার সাথে একটা সেম কি বলে সেম শাফটে একটা জেনারেটর কানেক্ট করা থাকে। ঠিক আছে, তোমাদের একটু নয়েজ আসছে। আমি মিউট করি সবাইকে, ওকে? Sir, আরো কোনো কোশ্চেন থাকলে sir, I'm there. বলো। ইয়া I'm there, sir. Sir, আচ্ছা, please talk in English, sir. okay, I will talk in English, no problem, but there are Please, some sometimes noise coming discussing from here, you. sir. Okay. I will make everyone mute. Okay, whenever you have okay, so if you face any problem or anything that is not understandable to you, just raise your hand. Okay, I will take your question and I will answer this. So we are talking on the nuclear power plant. So in nuclear power plant, steam are generated from this nuclear reaction. Okay, there are usually two types of reaction we will discuss here. One is fusion, nuclear fusion reaction, and another is nuclear fission reaction. Okay, we'll discuss this later. But before that, we'll just go through our lecture sheet and see what is given here. Okay. So first here, there is nuclear physics. So nuclear is one thing that is very much small, okay? And the smallest part of a atom, okay? So usually just think that this is your nucleus, okay? So this is a matter. And just think this is a matter. So just like a person, this is a matter. Whenever you see more complicatedly and more specifically, you will find the nuclei. Okay, and in a nuclei, we will find the atom. Size of atom is usually this size, and whenever you will go through the nucleus, atom means the proportion that contains a nucleus and electron. Okay, electron usually in the cloud type surrounding the nucleus. So nucleus is basically 1 by 10 to the power 14, this type of range. Okay, if atom is 1 meter, it will be 1 divided by 1000. Okay, 10,000 meter. That means it is more smaller. Okay, it is more smaller. And again, if you go through the only one atom, that is P, that is proton here, it is 1 divided by 1 lakh. Okay, so that means if you go to the deep of the nucleus or atom, you will find the more complicated or more smaller particles there. Okay, so this proton, electron is the 10 to the power minus 18. That means if you go through the 1 meter of atom, it will be 10 to the power minus 18. That means almost কত কয়েক কোটি গুণ ছোট, কোটি কোটি গুণ ছোট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের বেসিক যে নিউক্লিয়াস গুলো হচ্ছে খুবই ক্ষুদ্র আকার। ওকে, আচ্ছা, দেন we go second. So what is actually nuclear physics? We'll define here with this kind of definition. So we'll see nuclear physics is the field of physics that studies the building blocks and interaction of atomic nuclei. Okay, so nuclei actually means the atom. So nuclear physics always deals with what? With the building blocks and interaction. That means the structure of an atom and the interaction between nucleus. Okay, so it includes the study. So it actually includes the general properties of nucleus. So as it is name is nuclear physics, the most portion of this study includes the nucleus. Understand? So the general properties of the nucleus, then the particles contained in the nucleus. What kind of particles usually contained in nucleus? It is another part of this study. Then we'll see the interaction between these particles. What's the interaction? Okay, we have already mentioned there in the electrostatic. Then whenever like charge will repel and
unlike charge will attract each other. Okay. Then we will see the radioactivity and nuclear reaction. This is important and the most important part of this topic. Okay. Nuclear reaction and the radioactivity. So radioactivity হচ্ছে অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা আমরা বলি, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুব খুব harmful, that is very harmful for our human body, okay, as well as other bodies. So these are the radioactive device or radioactive particles, we can say, that continuously executes or radiate the different type of signal or variation. Okay, so first of all we'll see what is nucleus. We'll say every atom contains its center, an extremely dense positively charged nucleus. So this is given that every atom of any particle or any human body or any object, it contains a center, right? Everything should have a center. প্রত্যেকটা জিনিসের একটা কেন্দ্র থাকতে হবে। এই কেন্দ্রটা কি হয়? এক্সট্রিমলি ডেন্স। ঠিক আছে, অন্যান্য যেই অ্যাটমের আশেপাশের যে অবস্থা আছে তার থেকে ওই নিউক্লিয়াসটা বেশি পরিমাণে। Why? Because in the whole nucleus there are actually three particles. One is electron, another one is proton and neutron. Okay, so usually proton and neutron কোথায় অবস্থান করবে? অবশ্যই নিউক্লিয়াস অবস্থান করবে। ওকে, আর আশেপাশে কি থাকবে? আশেপাশে হচ্ছে ইলেকট্রন এই গতিপথের মধ্যে থাকবে। পুরোটাকে নিয়ে আমরা বলি হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, তো বলছে দ্য নিউক্লিয়াস, তো এটা মনে রাখতে হবে যেটা আমি প্রথমে বললাম, যে নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জ বিকজ there are actually two types of particle, one is neutron and another is proton. Neutron is neutrally charged and proton is positively charged. So overall the nucleus is positively charged. It is considered, okay, positively charged nucleus. Then the nucleus is made of protons and neutrons. Already we have talked. Protons have positive electric charge. Okay, protons have usually positive electric charge and neutrons have no electric charge. We have already discussed. So this is all nucleus. Understand? Nucleus actually contain only neutron and proton, nothing else. Okay. Okay. So how a nucleus can be symbolic? Okay, symbolizes. If you think that nucleus, the mass number is defined by A, the total number of nucleon. So nucleon actually nothing but the nucleus particles. কি পার্টিকেল আমাদের নিউক্লিয়াসে অবস্থান করে সেটা, ঠিক আছে। তাহলে ম্যাস নাম্বারটা কি বলা হচ্ছে? ম্যাস নাম্বার বাংলা অর্থ হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একটা নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন সংখ্যা থাকে এবং যে পরিমাণ নিউট্রন সংখ্যা থাকে তাদের টোটাল যোগফলকে আমরা বলি হচ্ছে ম্যাস নাম্বার। ওকে, দেন অ্যানাদার ওয়ান ইজ অ্যাটমিক নাম্বার। So atomic number is defined by Z, is usually the number of protons. Okay, so usually the number of protons in a nucleus is called atomic number and defined as Z. So another one, there is neutron number, okay, number of neutrons, and the last one is radius. So every nucleus should have a radius. যেহেতু এটা একটা বৃত্তাকৃতি, তো বৃত্তাকৃতি এই জিনিসগুলোকে কিভাবে ডিফাইন করা হয়? এটা একটা রেডিয়াস থাকবে, ঠিক না? ব্যাসার্ধ। So how Bassett is how radius is calculated here? That is R is equal R naught into a to the power 1/3. So what is A? Basically A is the mass number, ভর সংখ্যা. Okay. So different atom has different mass number, atomic mass number. So the radius of different articles is different. Okay, because according to their mass number it will be calculated. ঠিক আছে, এটা mass number এর উপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেশন করা হয়। ওকে, সো আর নটটা এক্স্যাক্টলি একটা হচ্ছে তোমার কি বলা যায়, আর নট হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1.25 ইনটু 10 টু দি পাওয়ার -15 মিটার। আর এটা হচ্ছে তোমার বিভিন্ন পরমাণুর জন্য আলাদা আলাদা যে mass নাম্বার থাকে সেটা এখানে বসবে। ওকে, and finally what is mass? Mass equal A into U. Okay, so A is already we have given, that is mass number. That is mass number is the most important parameter to know what is the radius and the mass of an atom or a nucleus. Okay, so M equal AU. So mass number আমরা পেলাম and U দিয়ে হচ্ছে আমাদের একটা constant, ঠিক আছে, যেটা আমাকে একটা কি দিবে, একটা
ভর দিবে, হ্যাঁ mass হচ্ছে যেহেতু ভর, এর জন্য এটার একক হচ্ছে কেজি। 1.6 × 10⁻27 kg. So how this is the way we can count the radius and mass of the nucleus. Understand? Okay. So we will see the experimental setup, how the nucleus was discovered. Okay. The person who discovered the nucleus, his name is Rutherford. Okay. He created a model, famous model, this is Rutherford atomic model. Okay. So in this experiment, or by this experiment, first he could understand that the atom, okay, about the atom in a, sorry, about the nucleus in an atom. তো কিভাবে সে করছে দেখো, প্রথমে সে কি করছে, এটা this is an atom, সেখানে একটা অ্যাটম নিল, এবার এখানে সে একটা রেডিয়াম বসাইছে। ওকে, রেডিয়াম তো আমরা চিনি, রেডিয়ামের আলো, ঠিক আছে, ছোট ছোট আমাদের যে আমরা যে বিভিন্ন কি বলে রাতের বেলা যে আলো জ্বলে, রেডিয়ামের আলো বলে, হ্যাঁ ওই রকম রেডিয়াম, যেটা হচ্ছে তেজস্ক্রিয় একটা পদার্থ। ঠিক আছে, এই পদার্থ থেকে সে হচ্ছে আলফা রে, ঠিক আছে, আলফা রে কে সে কি করছে, সে এই যে একটা পরমাণু নিল, এই পরমাণুতে সে আঘাত করছে। ঠিক আছে, এই পরমাণুর দিকে সে ওই আলফা কণাকে কি করছে, আঘাত করছে বা মুভ করাইছে। হ্যাঁ, তো যেটা হয়েছে বেসিক্যালি সেটা হচ্ছে, এটা যেহেতু একটা পজিটিভ চার্জ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যদি এখানে চিন্তা করি, এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, আলফা কিন্তু একটা পজিটিভ কণা, মনে রাখতে হবে আলফা ইজ এ পজিটিভলি চার্জ রে। তো যেটা হয়েছে যে সে যখন এটাকে সে যখন এটার মধ্যে দিয়ে পাস করাইতে যাচ্ছে এই প্লাসকে, সেটা কি হয়েছে, এটা এখান থেকে এসে এই বরাবর সরে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এই প্লাস প্লাস পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক না? তো প্লাস যখন পরস্পরকে বিকর্ষণ করবে, যেহেতু তার রেটা বা রশ্মিটা যখন এই নিউক্লিয়াসের ভিতর দিয়ে না যেয়ে অন্য দিক দিয়ে গেল, তখন সে বুঝতে পারলো যে আচ্ছা, তাহলে আমাদের নিউক্লিয়াস একটা পরমাণু মধ্যে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে পজিটিভ আধানে আহিত, যার ফলে আমাদের এই পজিটিভ যে রেটা আছে সেটা বিচ্ছুরণ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে পাস হচ্ছে না। ওকে, সেটা বিভিন্ন পয়েন্টে সেই টেলিস্কোপ দিয়ে দেখছে যে রিফ্লেক্ট হয়ে এই রেটা চলে যাচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাকে একটু টেক্সট করো তো, বোঝা যাচ্ছে নাকি আমার কথা? তোমরা কি বুঝতেছো? কেউ না বুঝলে হ্যান্ড রেজ করবা অবশ্যই। হ্যাঁ, হ্যালো, ওকে জি স্যার বুঝতেছি, ক্লিয়ার স্যার, আচ্ছা দ্যাটস গুড। So this is called the alpha ray scattering experiment. Okay, so the first Beginner Rutherford, his name is Rutherford, famous scientist. So he first discovered that there is something in the atom which is positively charged, and he named it nucleus. Okay, so first he named the nucleus. Then what is given there, from the angular distribution of rescattered alpha particles, Rutherford conclude এটা কি কনক্লুশনে গেছে, the existence of positively charged core of an atom called nucleus. তো যেহেতু এটা স্ক্যাটার হয়ে আলফা পার্টিকেলটি স্ক্যাটার হয়ে যাচ্ছে, হ্যাঁ এই পজিটিভ দ্বারা বিকশিত হয়ে চলে যাচ্ছে, তো সেই প্রথমে বুঝতে পারলো যে আচ্ছা, এখানে একটা পজিটিভলি চার্জ একটা কোর আছে বা একটা সেন্টার আছে, যেটার নাম সে দিয়েছে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, okay, that's good. Then also the size of the nucleus is much smaller. Okay, and he also discovered that the size of the nucleus, the total size of the nucleus is very much smaller than the atom. So if this is the total atom size, nucleus is only behind this. Okay, 10⁻14 and 10⁻10. So প্রায় ধরো নিউক্লিয়াসটা যদি হয় তোমার 1000 মিটার, সরি 10,000 মিটার, আমাদের নিউক্লিয়াসের সাইজ হবে কত, 1 মিটার। ঠিক আছে, মানে 10,000 মিটারের মধ্যে শুধুমাত্র 1 মিটার হচ্ছে মিডলে নিউক্লিয়াসে অবস্থান করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে খুব হাইলি ডেন্সড। হ্যাঁ, কিন্তু ছোট এতটুকু জায়গায় অনেক বেশি কণা অবস্থান করে, আর পুরাটা দেখো এই ইলেকট্রনটা পুরাটা নিয়ে অবস্থান করে। ঠিক আছে, তো ইলেকট্রনের গতিপথ হচ্ছে অনেক বড় রিলেটিভ টু দ্য নিউক্লিয়াস সাইজ। So we have already passed this. Yes, then okay, now we will see the nuclear force. Okay, nuclear force. The nuclear
The force that binds together protons and neutrons inside the nucleus is called the nuclear force. So there are basically two particles, okay, there in which is name is protons and neutrons, and they're called the force binds together. এখানে বলা হচ্ছে যে তোমাদের প্রোটন এবং নিউট্রনকে যে শক্তি বলে এই নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্স। So some characteristics of the nuclear force are it does not depend on charge, it is very short range, so the nuclear force is very short, খুব ছোট, is much stronger than the electric force, but electric force থেকে কিন্তু এটা অনেক বেশি stronger, and it is a saturated force. It favors the formation of pairs of nucleus with the opposite spins. So this is important that it is saturated force. যদি saturated force না হইতো কি করতো, নিউট্রন প্রোটনকে ছেড়ে চলে যেত যে ভাই তুই থাক আমি গেলাম, যে তাদের মধ্যে স্যাচুরেটেড ফোর্স না থাকতো। স্যাচুরেশন মানে কি? মানে হচ্ছে সাম্য অবস্থায়, হ্যাঁ, প্রোটন এবং নিউট্রন কি থাকে, সাম্য অবস্থায় নিউক্লিয়াস অবস্থান করে, বুঝা গেছে? সো দে আর ইন স্যাচুরেটেড ফোর্স, দিস ইজ স্টেটেড হিয়ার, ওকে? সো we will see how the binding energy can be calculated in a proton. So this is the law. The total rest energy of mass separated nucleus is greater than the rest energy of the nucleus. The total rest energy of separated nucleons is greater than the rest energy of the nucleus. So this is actually stated here that if you take one proton, like one proton and one neutron separately, okay, one neutron and one proton separately, the force between them is much larger than the force in atom. মানে তারা যখন একটা নিউক্লিয়াস অবস্থান করে, প্রোটন, ইলেকট্রন বা নিউট্রন, হ্যাঁ, যে পার্টিকেল গুলো ইউজুয়ালি প্রোটন এবং নিউট্রন যে নিউক্লিয়াস অবস্থান করে, সেই অবস্থায় তাদের যে এনার্জিটা সেটা হচ্ছে কম। কেন? তারা হচ্ছে স্যাচুরেশন চলে গেছে, স্যাচুরেটেড ফোর্স গুলো ইউজুয়ালি কি হয়, কম হয়। বাট একটা প্রোটন এবং একটা নিউট্রনের যে আলাদা আলাদা ফোর্স সেটা অনেক বেশি হয়, ঠিক আছে? হোপ দিস ওয়ান ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সো একটা এক্সাম্পল দেখাইছে যে ডিউট্রন ইউজুয়ালি কি থাকে, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। So what is given? Mp is equal to Mn to Mp plus another deuterium is 0.0233 lighter than the sum of the separate proton and neutron. Is the binding energy and is the energy needed to break the nucleus apart into separate constitution. বলছে যে এখানে তোমার একটা ডিউটেরন, একটা ডিউটেরন হাইড্রোজেনের একটা আইসোটোপ বলা হয়, ডিউটেরন, হ্যাঁ। তো এই আইসোটোপ গুলোকে বলা হচ্ছে যে একটা ডিউটেরনের যে সাইজটা সেটা খুব লাইট, অন্যান্য যে হাইড্রোজেন বা প্রোটন থাকে, the sum of the separate proton and neutron. So ডিউটেরনের যে কি বলা হয় মাস বা ভরটা, এটা হচ্ছে কি কম, ঠিক আছে? কিভাবে কম? আলাদা আলাদা প্রোটন এবং নিউট্রনের যে ভর, তিনটাকে যদি তুমি যোগ করো, ইফ ইউ, এখানে বলা আছে কি একটা ডিউট্রন কি থাকে, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন এবং একটা ইলেকট্রন থাকে। তো এদেরকে তুমি যদি আলাদা আলাদা ভাবে যোগ করো, যে একটা প্রোটনের ভর, একটা নিউট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর, হ্যাঁ, এটাকে যদি তুমি আলাদা আলাদা ভাবে যোগ করো, যেই ভরটা আসবে সেই ভর থেকে একটা ডিউটেরন, যদি এটা এদের দ্বারা তৈরি, বাট এটার লটা কিন্তু আলাদা, ঠিক আছে? যেহেতু এটা একটা নিজস্ব আলাদা একটা পরমাণু, তো তার যে নিজস্ব যে ওজন সেটা হবে কি অনেক কম, এটা এখানে বলছে। এন্ড ইজ দা বাইন্ডিং এনার্জি, এবং এই যে তার যে সাইজ কম, তার যে ভর কম, এই ভরটা কমই হচ্ছে, এই ভরটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার এনার্জি সূত্র। আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, এটা ইজ ইকুয়াল এমসি স্কয়ার, আইনস্টাইনের সূত্র, ঠিক আছে? তো এই এনার্জিটা কিন্তু এই ভরের উপর নির্ভর করতেছে পুরোটাই। তো ভর যার বেশি, তার এনার্জি, বাইন্ডিং এনার্জি তত বেশি হবে, ওকে? তো এটাই বোঝাচ্ছে যে আলাদা আলাদা ভাবে প্রোটন বা ইলেকট্রন বা নিউট্রন যে ভর, বাট তারা যখন সবাই মিলে একটা পরমাণু গঠন করে, তার ভর হচ্ছে কমে যায়, ঠিক আছে? এবং তার এনার্জি, বাইন্ডিং এনার্জিও কমে যায়। এবং এই বাইন্ডিং এনার্জিকে যদি তুমি
ওই নিউক্লিয়াসে তুমি অ্যাপ্লাই করতে পারো, নিউক্লিয়াসকে তুমি ওই বাইন্ডিং এনার্জিটা তুমি দিতে পারো এক্সটার্নালি, এটা কি করবে, সব আলাদা আলাদা হয়ে যাবে, প্রোটন এবং নিউট্রন আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত রেজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ অ্যান্সার। ওকে, okay, someone raised their hand. Who is this? Abdullah. Abdullah Banana also. So we'll go. The next topic is this. So we'll see a graph here. How a binding energy is dependent on the atomic mass. Okay. কিভাবে বাইন্ডিং এনার্জিটা অ্যাটমিক মাসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এই ফিগারের মাধ্যমে দেখানো যাচ্ছে। তোমরা যদি হাইড্রোজেন থেকে শুরু করো, আমরা কি জানি প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, ঠিক না? এটার ম্যাস হচ্ছে কত, 1। হাইড্রোজেন, সরি, অ্যাটমিক ম্যাস হচ্ছে 2। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমিক ম্যাস হচ্ছে 2, তার অ্যাটম নাম্বার হচ্ছে 1, বাট তার অ্যাটমিক ম্যাস মানে বলতে বোঝাচ্ছি আমরা কি, যে প্রোটন এবং নিউট্রন টোটাল যে ম্যাস নাম্বার বলা হয় সেটা হচ্ছে 2। প্রোটন এবং নিউট্রন একটা একটা করে, দ্যাটস হোয়াই ইট হচ্ছে 2। তো 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন। হ্যাঁ, এইভাবে তার পারমাণবিক সংখ্যাগুলো তার ইলেকট্রন বা প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে তার পারমাণবিক সংখ্যাগুলো। তো দেখো এখানে আমি যখন অ্যাটমিক ম্যাস অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি অ্যাটমিক ম্যাস নিলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন, দ্যাট ইজ देयर বাইন্ডিং এনার্জি। তো দেখো প্রথম যে হাইড্রোজেনটা ছিল তার বাইন্ডিং এনার্জি হচ্ছে সবচেয়ে কম, ঠিক না? আচ্ছা, আমাদের তো এই সেশনটা শেষ, তোমরা আবার একটু সেম সেশনে সেম লিংকে আবার একটু জয়েন করো। আমি একটু আরেকটু দেখাবো, তারপর শেষ করে দিব। ওকে, তোমরা সেম লিংকে আবার জয়েন করো সবাই। Understand? This link will be vanished. So everyone join same link.
Did everyone join? Did everyone join? The 24. It's not a good number. Okay, people are joining. Okay, আমরা যেখানে ছিলাম সেটা আমরা একটু দেখি যে আমরা বলছিলাম যে অ্যাটমিক ম্যাসের সাপেক্ষে আমি এই বাইন্ডিং এনার্জিটা আমি দেখবো যে ইলেকট্রন গুলার বাইন্ডিং এনার্জি গুলা কিরকম হয় বা পরমাণুর বাইন্ডিং এনার্জি গুলা কিরকম হয়। এখানে বাইন্ডিং এনার্জিটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ যার বাইন্ডিং এনার্জি যত কম তার তেজস্ক্রিয়তা তত বেশি। ঠিক আছে, সে তার মধ্যে যে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন যে আছে তাদেরকে ছেড়ে দিতে পারে। ঠিক আছে, বাইন্ডিং এনার্জি যদি কম থাকে। বাইন্ডিং মানে কি? বাইন্ডিং মানে হচ্ছে এই পার্টিকেল গুলোকে আবদ্ধ একটা বাইন্ড করে রাখার যে এনার্জিটা সেটা। তো যার কম সে ইজিলি কিন্তু কি করে দিতে পারে, বিভিন্ন পার্টিকেল বা রে এর মাধ্যমে বা রশ্মির মাধ্যমে এই আলফা বা গামা বা বিটা মাধ্যমে বিভিন্ন ইলেকট্রন বা প্রোটন এদের বা নিউট্রনকে ছেড়ে দিতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা যদি দেখি যে সবচেয়ে কম বাইন্ডিং এনার্জি কার? এই হাইড্রোজেনের। ওকে, বাট হাইড্রোজেনের তেজস্ক্রিয়তা কিন্তু বেশি না। কেন বেশি না? কারণ এর মধ্যে অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে, তেজস্ক্রিয় হওয়ার মতো জিনিসই নেই। যে ইলেকট্রন প্রোটনকে ছেড়ে দিবে, সেই ইলেকট্রন ছেড়ে দিলে তো সে থাকবেই না, একদম নাই হয়ে যাবে। তো এটা যদি আমি দেখি পরবর্তীতে এটা হিলিয়ামে বাড়ছে, যে তারপরে পরবর্তীতে আবার কমে গেছে, কমে 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 আবার ম্যাক্সিমাম ওঠে এই ফেরাস। ঠিক আছে, ফেরাস মানে হচ্ছে কি আয়রন। সো আয়রনকে বলা হচ্ছে মোস্ট স্টেবল অ্যাটম। ঠিক আছে, এই অবস্থায় আমাদের অ্যাটমটা সবচেয়ে বেশি স্টেবল থাকে। বাট তার পরবর্তীতে যখন আস্তে আস্তে যেতে থাকে, দেখি আমরা যেতে থাকে আমাদের এই বাইন্ডিং এনার্জি কিন্তু আবার কমা শুরু করছে এবং কমতে কমতে এই U235 এ আবার একটা লোয়ার এন্ডে চলে আসছে। ঠিক আছে, ইউ মানে অ্যাকচুয়ালি ইউরেনিয়াম। আমরা কি জানি? ইউরেনিয়াম হচ্ছে খুব তেজস্ক্রিয় ধাতু, ঠিক না? ইউরেনিয়াম দিয়ে বোমা তৈরি করা হয়, খুব তেজস্ক্রিয়, এবং ইউরেনিয়ামের থেকে যে পরিমাণ তেজস্ক্রিয়তা বের হয় that is very harmful, okay, and can create cancer and damage our cells. Okay, আমাদের শরীরে যে কোষগুলো থাকে তাদেরকে ড্যামেজ করে দিতে পারে। তেজস্ক্রিয়তা খুব খারাপ জিনিস। ওকে, সো এটাই বলতেছিল, the largest binding energy per nucleon 8.7 মেগা ইলেকট্রন ভোল্ট। MeV মানে হচ্ছে মেগা, M মানে হচ্ছে মেগা, বড় হাতের M মানে হচ্ছে মেগা। যদি ছোট হাতের M থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে মিলি। ওকে, সো এটা হচ্ছে মেগা, ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সবসময় মনে রাখবা এদের এনার্জি গুলোকে অ্যাটমিক পর্যায়ে বা নিউক্লিয়াস পর্যায়ে অ্যাটম যে এনার্জি গুলো থাকে সেগুলোকে ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করা। ওকে, সো ফর mass A is equal 56. সো 56 যে পরমাণুটা আছে সেটা হচ্ছে সবচেয়ে স্টেবল পরমাণু। ওকে, বিয়ন্ড বিসমাথ A is equal to 209, the nucleus are unstable. ঠিক আছে, সো ধরো এখানে 235 যদি এখানে হয়, 209 ধরো এখানে, এখানে হবে 235 209 যদি এখানে হয়, তাহলে এর পরবর্তীতে যে মৌলগুলো থাকে তারা কি আনস্টেবল। সো দ্যাটস ওয়াই তারা বিভিন্ন আলফা বিটা গামা, যেটা আমি বললাম, আলফা কণা হচ্ছে পজিটিভ, সো এটা হচ্ছে কি প্রোটনকে ছেড়ে দেয়, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, সো বিটা গামা এভাবে বিভিন্ন জিনিস তারা তেজস্ক্রিয়তা বিভিন্ন জিনিস তারা অটোমেটিক ছেড়ে দেয়। হ্যাঁ, তো এটাকে বলতেছি আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভ particles. Okay, so that's why binding energy is খুব important. Okay, now we'll go to the radioactivity. What is radioactivity? The spontaneous. Okay, the most important topic of the part of our nuclear physics is this. Okay, one of the most important topic. So radioactivity মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। Okay, the spontaneous emission of radiation by unstable nuclei to become stable. সো এই যে আনস্টেবল নিউক্লিয়ার আছে, যেটা আমরা বললাম বিসমাথের পর থেকে যেই পারমাণবিক মৌলগুলো আছে তারা কি করতেছে সব সময় অলওয়েজ, হ্যাঁ, স্পন্টেনিয়াস হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে তারা বিভিন্ন রেডিয়েশন বা রেডিয়েশন করতেছে বা এমিশন করতেছে আলফা বিটা গামা রশ্মি, এবং এর মাধ্যমে তারা কি হতে যাচ্ছে? স্টেবল হতে যাচ্ছে। ঠিক আছে, তারা যদি তাদের পারমাণবিক সংখ্যা যদি কমে আসে, হ্যাঁ 20 235 209 এর কমে যদি আসে, তারা কি হয়ে যায়? আবার স্টেবল হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই তারা সব জিনিস ছেড়ে দিতে থাকে। সো বিভিন্ন পার্টিকেলস গুলা কি কি ছাড়ে দেখি। একটা হচ্ছে আলফা পার্টিকেলস। সো আলফা পার্টিকেলস ইজ নাথিং বাট হিলিয়াম। হিলিয়ামকে আমরা আলফা পার্টিকেলস বলি। সো অ্যাটমিক নাম্বারস ডিক্রিজ বাই 2 and mass numbers decrease by 4. তাহলে
আমি যদি বলি যে তোমার একটা অ্যাটম, যার নাম দিলাম আমি হচ্ছে ধরো এ, ঠিক আছে, এই অ্যাটমের যে অ্যাটমিক নাম্বার, এটা ধরো হচ্ছে তোমার 236 অ্যাটমিক নাম্বার, আর ম্যাস নাম্বার ধরো হচ্ছে আমার আচ্ছা ওয়েট, এটা ম্যাস নাম্বারটা হবে 236, ম্যাস নাম্বারটা যেহেতু বড়, এটা ধরো হচ্ছে 236, এটা ধরো হচ্ছে 108 বা সামথিং লাইক দ্যাট। তো আমি যদি বলি এখান থেকে এই যে আমাদের মৌলটা আছে, এখান থেকে যদি একটা আলফা পার্টিকেল চলে যায়, আলফা পার্টিকেলের একটা বিচ্ছুরণ যদি হয়, তাহলে এটাতে কি কি চলে আসে দেখো, এটা হয়ে যাবে আমার এ, ম্যাস নাম্বারটা কত কমবে, 4 কমবে, তাহলে এটা হয়ে যাবে কত, এ 232, আর এটা হয়ে যাবে হচ্ছে 106, ঠিক না? এটা কিন্তু একটা নতুন মৌল। হ্যাঁ, প্রত্যেকটা পরমাণু যে অ্যাটমিক নাম্বার যদি কমে, এটা কিন্তু একটা নতুন মৌল সৃষ্টি। প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা অ্যাটমিক নাম্বার, যেমন হাইড্রোজেনের 1, 2 হচ্ছে কি হাইড্রোজেন, 2 হিলিয়াম, 2, তো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাটম। সো এই পার্টিকেল গুলা রেডিয়েশন বা এমিশনের মাধ্যমে তারা স্টেবল হতে চায়, ঠিক আছে, স্টেবল হতে চায়, এবং প্রত্যেকটা স্টেপে তারা কিছু অ্যাটম নাম্বার বা ইলেকট্রন বা প্রোটনকে তারা হারায়। ওকে, সো এটা হচ্ছে বিটা পার্টিকেলস কি বলছে, বিটা পার্টিকেলস ইজ ইলেকট্রনস অর প্রোটনস, positrons, atomic number changed by 1 and mass number remains same. So if any atom radiate the beta particles, okay, there will be a change in atomic number, but mass number will be same, and gamma ray usually energetic photons. Okay, so এগুলো হচ্ছে actually radioactivity, বিভিন্ন যে মৌলগুলো আছে তারা বিভিন্ন যে এমিশন করে বা রেডিয়েশন করে, এর ফলে তেজস্ক্রিয়তা সৃষ্টি, এটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে লাস্ট টপিক এটা দেখবো। সো এটা হচ্ছে হাফ লাইফ টাইম। ওকে, হাফ লাইফ টাইম শুনলেই তো বোঝা যাচ্ছে যে জীবনের অর্ধেক যে সময় সেটা। তো এটা কি বলছে, দ্য হাফ লাইফ টাইম মিনস হাফ লাইফ মিনস দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য disintegration of half of the sample. So এটাকে তুমি যদি বুঝাইতে চাও, এটা বেসিক্যালি এরকম, ধরো তোমার কাছে 1000 গ্রাম ইউরেনিয়াম, 1000 গ্রাম ইউরেনিয়ামের একটা স্যাম্পল আছে। তো এইটা 1000 গ্রামের হাফ কত, 1000 গ্রামের হাফ হচ্ছে আমার 500 গ্রাম, ঠিক আছে, 500 গ্রাম। এই 500 গ্রামের আবার হাফ কত, 250 গ্রাম। আবার 250 গ্রামের হাফ কত, 125 গ্রাম, 125 গ্রাম। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমার কাছে যে পরিমাণ স্যাম্পল আছে, এই স্যাম্পল অর্ধেক, মানে স্যাম্পলের পরিমাণ বা ভর যদি অর্ধেকে চলে আসতে, কারণ এগুলো তো হচ্ছে আমার, ধরো ইউরেনিয়াম ছিল হচ্ছে কত, 1000 গ্রাম। এটা কি, যেহেতু তেজস্ক্রিয় পদার্থ, এটা কি অলওয়েজ পার্টিকেল রেডিয়েট করতে থাকবে, রেডিয়েট করতে করতে সে 500 গ্রামে চলে আসলো। 1000 গ্রাম স্যাম্পল দিয়ে আমি শুরু করলাম, মানে এটা 500 গ্রাম স্যাম্পলে চলে আসলো, মানে অর্ধেক, যে পরিমাণ স্যাম্পল নিয়ে আমি কাজ শুরু করলাম তার অর্ধেকে চলে আসলো। তো এই অর্ধেক আসতে যে পরিমাণ সময় দরকার হচ্ছে, ঠিক আছে, যে পরিমাণ সময়কে প্রয়োজন হচ্ছে, সেটাকে বলতেছে কি হাফ লাইফ টাইম। তো সিমিলারলি 500 গ্রাম থেকে আবার এটা অর্ধেক যখন হবে 250 গ্রাম, 250 গ্রাম আসতে যে পরিমাণ সময় লাগতেছে সেটা হচ্ছে 500 গ্রামের হাফ লাইফ টাইম। আবার 250 গ্রাম থেকে 125 গ্রামে আসতে যে পরিমাণ সময় লাগতেছে সেটা হচ্ছে এই হাফ লাইফ টাইম। ঠিক আছে, তো এটা আমরা দেখবো যে প্রথমে টাইমটা অনেক বেশি। ইউরেনিয়াম 238 যখন ছিল, তখন এটা হাফ লাইফ টাইম হচ্ছে 4.5 × 10⁹ ইয়ার্স। ঠিক আছে, অনেক বেশি। বাট এটা আস্তে আস্তে দেখো কমতেছে, যে 24 ডে কেন কমতেছে, কারণ আমাদের স্যাম্পল কমতেছে। আগে ধরো 1000 থেকে 500-তে, তাহলে ডিফারেন্স কত, 500 না? পরবর্তীতে 500 থেকে 250, ডিফারেন্স হয়ে গেল কত, 250। 250 থেকে 125, ডিফারেন্স হয়ে গেল কত, 125। ঠিক আছে, সো ডিফারেন্স গুলা কমতেছে, যত বেশি থাকবে তার হাফ লাইফ টাইম তত বেশি হবে। ঠিক আছে, কমতে কমতে দেখো
বিভিন্ন টাইমে চলে আসছে, ঠিক আছে। রেডিয়েশন এভাবে আমার সেকেন্ডে চলে আসছে। তো বলছে ডিফারেন্ট ফর ডিফারেন্ট এলিমেন্টস, এবং এই জিনিসটা বিভিন্ন আলাদা আলাদা এলিমেন্টের জন্য আলাদা আলাদা। মানে ইউরেনিয়াম যদি আমি নিই, তার একটা হাফ লাইফ টাইম থাকবে। যদি আমি বলি যে আমি থোরিয়াম নিই বা রেডিয়াম নিই, এগুলো প্রত্যেকটাই কিন্তু তেজস্ক্রিয়, ঠিক আছে। 209 এর উপরে যারা তারাই হচ্ছে তেজস্ক্রিয়। ওকে, সো এগুলো যদি আমরা নিই তাহলে বিভিন্ন আলাদা আলাদা ডিফারেন্ট এলিমেন্টস এর এটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো অ্যাপ্লাইড ফর দ্য এস্টিমেশন অফ এজ অফ ফসিলস, কার্বন ডেটিং। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ফসিল গুলো থাকে, আমাদের জীবাশ্ম বলা হয়। জীবাশ্ম আমাদের মাটির নিচে তো অনেক আগে, ধরো ডাইনোসর বা কি বলা হয় হোয়াইট এলিফেন্ট, আইসেস যুগের যে হোয়াইট এলিফেন্ট গুলো এদের কি থাকে, এদের ইউজুয়ালি কি থাকে? হ্যালো মিস্টার সালমান, you can understand why this is given in English. Okay, I just describe my Bengali student. I will give you another description. Okay, no problem. So যেটা বলা হচ্ছে যে কার্বনের যে কার্বন তো আমাদের যে শরীরে কি থাকে, অ্যাকচুয়ালি শরীরে থাকে হচ্ছে কার্বন। হ্যাঁ, আমাদের শরীরে ক্যাটেনেশনের মাধ্যমে বেসিক্যালি কার্বনের বিভিন্ন এটা থাকে। হ্যাঁ, যেমন CH3 COH জৈব যৌগ বলা হয়। ওকে, সো জৈব যৌগ এইগুলা থাকে। এগুলা অ্যাকচুয়ালি আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে, ধরো তুমি একটা স্যাম্পল পেলা, ধরো অনেক আগে একটা কার্বনের স্যাম্পল পেলা, তুমি ওই স্যাম্পলটা দিয়ে তুমি ব্যাকট্রেট করতে পারবা। ঠিক আছে, ব্যাকট্রেট করে কিভাবে করতে পারবা? যে আচ্ছা আমি এখন যে স্যাম্পলটা আছে আমার কাছে, এই স্যাম্পলটা 10 দিন পরে কতটুকু কমে, বা এখন যে স্যাম্পলটা আছে তার অর্ধেক হয়ে যেতে কত টাইম লাগে, ঠিক আছে। তো ওইটাতে যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কিন্তু এটা বের করতে পারবা যে আচ্ছা এই কার্বনের টোটাল যে আমার একটি স্ট্রাকচার ছিল, ফুল স্ট্রাকচারটা কত বছর আগে। হ্যাঁ, দেখা যায় যেটা হচ্ছে 2000 বছর আগে। এভাবে কিন্তু আমাদের যে জীবাশ্ম গুলা থাকে তাদের টাইম ডিউরেশন বের করা হয় যে আচ্ছা 2000 বছর আগে এটা জীবিত ছিল, এই ডাইনোসর 2000 বছর আগে, বা এই হোয়াইট এলিফ্যান্ট বা এই প্রজাতিটা 2000 বছর আগে ছিল, আর 2000 পরে নাই হয়ে গেছে, বিলুপ্তি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমাদের এগুলা ক্যালকুলেট বা হিসাব করা হয় এই লাইফ 5-10 দিয়ে। ওকে, বুঝা গেছে? This all the process you have to understand. Oh, sir, please talk in English. Talk in English. So I talked in English. Okay, I try to talk in English and make you understandable. But most of my students is Bengali. I think it will be helpful for them as well if I talk and describe in both languages. Understand? So this was your topic today. We have discussed putting this part, and we'll discuss another part will nuclear reaction and how we find the nuclear fission and fusion reaction as well in the next class. Okay, and how the nuclear fission reactor is used to produce an electrical generator or electrical energy. Please কিভাবে produce করা হয়, প্রত্যেকটা topics আমরা next class-এ দেখবো। Okay, so today we have 25 students are present now. So please give your ID here. Okay, already given. Okay, Tariqul Islam is raised your hand. So it's Tariqul. Okay, Tariqul, you can ask your question. স্যার কোশ্চেনটা আসলে পড়ার মধ্যে না, পড়ার বাহিরে আমাদের আগের যে ক্লাসগুলোর ভিডিওগুলো দিছিলেন ওইগুলা এখন আর গুগল ড্রাইভ থেকে দেখা যাচ্ছে না, এবং লাস্ট যে ক্লাসের ভিডিওটা দিছিলেন লাস্ট ক্লাসটা নেওয়া হয় না ইলেকট্রোম্যাগনেটিজমের। তো ওই ক্লাসটাও আমরা দেখতে পাই না ভিডিওটা, বাট এমনি ফাইল দেখে যে যতটুকু পড়তে পারছি আর কি, কিন্তু ভিডিওটা আমরা ওপেন করতে পারি না। ওপেন হওয়ার পর ফোন অটোমেটিক হ্যাং হয়ে যায়। ও, এটা কি আজকে রিসেন্টলি বলতে এটা স্যার আমাদের এই মিড টার্ম এক্সামের আগেই হয়েছে, মিড টার্ম এক্সামের আগেই। তোমরা আমাকে ইনফর্ম করো না কেন তাহলে? স্যার করলে তো ভালো হতো, তখন আমি এটা দিতাম। আমি এমনি আজকে অনেকগুলো ফাইল আমি ডিলিট করছি, আমার ড্রাইভ অনেক মানে ভরে গেছে। হ্যাঁ, 50 GB ইউজুয়ালি ইউজেবল থাকে, এটা ভরে গেছিল দেখে আজকে আমি অনেকগুলো ভিডিও ডিলিট করছি। এবার তোমাদের এটা তো আমাকে ইনফর্ম করা দরকার ছিল আগে, রাইট? তোমরা দেখতে পারো না, এটা সবার প্রবলেম হয়েছে। স্যার আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়েছে, ওনারা সেম কথাই বলছে আমাকে, কি আপনাদের এটা নক করলে। আচ্ছা, সিএসসি এর কি অবস্থা? সিএসসি এর
এখানে দেখি আমি অন্যজনকে জিজ্ঞেস করি। বিএসসির কেউ আসলে একটু হ্যান্ড রেজ করো তো। বিএসসির কেউ আছো? শোভন না, শোভন, আচ্ছা শোভন। হ্যাঁ স্যার, আমাদের স্যার সমস্যা হয় নাই স্যার, গুগল ক্লাসরুম থেকে দেখলে স্যার সমস্যা হয় না। হ্যাঁ, ওইটা তো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি তো ফাইলটা যদি প্রবলেম হইতো আমি তো আপলোড দিতে পারতাম না, ওটা ইউজুয়ালি থাকে ওইখানে। হ্যাঁ, নরমালি কি হয় আমি বলে ডিসক্রাইব করি, যে আমি ধরো গুগল ড্রাইভে কোনো একটা ভিডিও যদি থাকে, ঠিক আছে, গুগল ড্রাইভে কোনো একটা ভিডিও যদি তোমার আপলোড করা থাকে, আমি জাস্ট ওই ভিডিওটাকেই আমি পোস্ট করতে পারি। ধরো তোমাদের লাস্ট ক্লাসে যে আমি ভিডিওটা দিয়েছিলাম, এটা কোনো আগের একটা ক্লাসের ভিডিও যেটা অলরেডি গুগল ড্রাইভে ছিল, সেটাই আমি জাস্ট ওইখানে দিতে পারছি। বাট যদি এটা এক্সিস্ট না করতো বা এটা যদি আমি আগে ডিলিট করে দিতাম, তাহলে ওইটা তখন পাইতাম না। হয়তো তোমাদের গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে বা দেখতে প্রবলেম হচ্ছে, কারণ এটা ড্রাইভের ফাইল। বাট তোমরা যদি আমাকে আগে ইনফর্ম করতে, ইট উইল বি হেল্পফুল। ভালো হতো। তো দেখতে যদি এরকম প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবা, জি ঠিক স্যার, আছে? জি স্যার। ওকে ওকে, তো আজকে তাহলে এখানেই শেষ করি, ঠিক আছে? তোমাদের আইডি স্যার, সবাই এটার দিতে এখানে। ফাইলটা এবং এই ক্লাসের ভিডিওটা হ্যাঁ, একটু আমি আগে দিয়ে দিন তাহলে। দিয়ে দিচ্ছি, আমি জি স্যার। লেকচার পুরো ভিডিও এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই এখানে আইডি দিয়ে লিখ নাও। হ্যাঁ, আমি রাখে সেভ করে রাখবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আইডি দিয়ে জাস্ট লিখ দাও, ওপেন থাকুক আইডি দিয়ে।